আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। তারেক রহমান। বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা নিশ্চিত হয়েছে প্রধান বিচারপতি। ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে বিএনপির 3 সংগঠন। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন। শফিকুল আলম। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। নৌ পরিবহন উপদেষ্টা। বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো। সীমান্তে হত্যা বাড়ছে। জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবি জামায়াতের। দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 5। লালমনিরহাটের সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। বাংলাদেশিদের থাকতে দেবে না আসামের হোটেল। চট্টগ্রামে কার্টুন কারখানায় আগুন নিয়ন্ত্রণের 7 ইউনিট। জন্মহার বাড়াতে টোকিওতে সপ্তাহের 3 দিন ছুটি। এবং চিন্ময়ের গ্রেফতার বেআইনি এমন কোনো মন্তব্য করেননি তুলসী গ্যাবার্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য 27 দফা দিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিদায় নিচ্ছে, তবে আমাদের জানা ছিল না কবে স্বৈরাচারের বিদায় হবে। তিনি বলেন, তবে বর্তমানে 31 দফা অর্জনের কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন। এজন্য 31 দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নিব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধানের 16 সংশোধনী মামলার রায় রিভিউ নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুদ্ধার ও শক্তিশালী করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে বিধান বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগ যাতে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে তা নিশ্চিত করা হয়েছে। শনিবার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আগামীকাল রোববার প্রতিবাদী পদযাত্রা করবে ও স্মারকলিপি দেবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিএনপির এই 3 সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল 10টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করবেন নেতাকর্মীরা। 3 সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করলে অর্থনৈতিকভাবে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। আজ শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শাখাওয়াত হোসেন বলেন, ভারত তো আমাদের বিনা পয়সায় মালামাল দেয় না, পয়সা নিয়েই দেয়। তারা যদি মনে করে ব্যবসা বাণিজ্য বন্ধ করবে, করুক। তারা গরু বন্ধ করেছে, তাই বলে কি আমরা এখন গরু খাচ্ছি না? ব্যবসা বন্ধ করলে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে 2 দেশের সম্পর্ক, আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো। উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে, যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবে তাদের 10% অর্থ ছাড় দেওয়া হবে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বিগত সময়ে ভারতীয় বাহিনীর গুলিতে হত্যাকাণ্ডের সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের
দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার এক বিবৃতির মাধ্যমে এসব দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে বলা হয়েছে, গত 6 ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় জামায়াত ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে পৃথক 2 সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাস চাপায় ট্রাকের থাকা 2 শ্রমিক এবং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। লালমনিরহাটের আদিতিমারি উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিনগত মধ্যরাত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের 925/2 নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর অবস্থা নিয়ে কথিত উদ্বেগ জানিয়ে এবার বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিল আসামের বরাক উপত্যকার হোটেল মালিকেরা। স্থানীয় সময় শুক্রবার বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সমিতির সভাপতি বাবুল রায় বলেন, বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার 3টি জেলাতেই সে দেশের কোনো নাগরিককে আশ্রয় দেওয়া বন্ধ করা হবে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7 ইউনিট। আজ শনিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চট্টগ্রাম সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে 7টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কর্মজীবী নারীদের সহায়তা এবং জন্মহার বাড়াতে জাপানের রাজধানী টোকিওতে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে 4 দিন কর্মদিবস চালু করা হচ্ছে। টোকিও মেট্রোপলিটন সরকার বলছে, এপ্রিলে শুরু হতে যাওয়া নতুন এই ব্যবস্থায় কর্মীদের প্রতি সপ্তাহে 3 দিন ছুটি দেওয়া হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের 1ম থেকে 3য় শ্রেণীর শিশুদের বাবা মায়ের জন্য আরও একটি পৃথক নীতি ঘোষণা করেছে টোকিও মেট্রোপলিটন, যেখানে বলা হয়েছে এসব অভিভাবক বেতন কম নিয়ে অফিস টাইম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে বাড়ি ফিরতে পারবেন। বার্তা সংস্থা সিএনএন এর খবরে এমনটি বলা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ফেসবুকে দাবি করা হচ্ছে তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড। তবে বাংলাদেশি ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচ তাদের অনুসন্ধানে দেখেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত গোয়েন্দা প্রধান তুলসী। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।